পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট। আজকে আর ওই কোশ্চেনের মধ্যে না গিয়ে পার্লামেন্টের কিছু খুঁটিনাটি এক্সট্রা কিছু তথ্য সম্পর্কে আমরা জেনে নেব এবং কিছু 52 থেকে 73 নম্বর আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে এই ভারতের পার্লামেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি পার্ট 5 হচ্ছে ভারতের পার্লামেন্ট এবং 52 থেকে 73 নম্বর ধারা এটা ইন্ডিয়ান পার্লামেন্ট অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইন্ডিয়ান পার্লামেন্ট এবং তার গঠন প্রণালী, কার্যাবলী ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 52 থেকে 73 ইন্ডিয়ান ভারত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করা হয়েছে 52 থেকে 73 নম্বর ধারা অনুযায়ী। প্রথম ভাগটা রয়েছে 52 থেকে 73 নম্বর ধারা আর্টিকেল। এখানে ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সম্পর্কে জেনে নেওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। 52 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। তাহলে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন এটা বলা হয়েছে 52 নম্বর আর্টিকেলে। যদি বলা হয় যে ভারতের রাষ্ট্রপতির উল্লেখ কত নম্বর আর্টিকেলে পাওয়া গেছে, সেটা হচ্ছে 52 নম্বর আর্টিকেল অনুযায়ী। 52 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি রয়েছে। আর্টিকেল 54 নম্বর আর্টিকেল বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচিত সংস্থা বা ইলেকটোরাল কলেজ দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ দ্বারা। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? রাষ্ট্রপতির নির্বাচন কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে? 54 নম্বর আর্টিকেলে। রাষ্ট্রপতির নির্বাচন 54 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 54 এবং 55 রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 54, 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুব উল্লেখযোগ্য যেটা রাষ্ট্রপতির শপথ গ্রহণ। রাষ্ট্রপতির শপথ গ্রহণ হচ্ছে 60 আর্টিকেল 60 বা 60 নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ হচ্ছে 60। আর্টিকেল 61 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ করা হয়েছে আর্টিকেল নাম্বার 61। আর্টিকেল নাম্বার 61 রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সঙ্গে সঙ্গে উপরাষ্ট্রপতি তার পদে আসীন হন। রাষ্ট্রপতি যদি কখনো রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, অর্থাৎ তিনি যদি রিজাইন করেন বা তিনি হয়তো মারা গেলেন, তখন উপরাষ্ট্রপতি সেই পদে আসীন হন। তবে একটা শর্ত রয়েছে এখানে যে 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে। 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে, এইটা মনে রাখা দরকার। অর্থাৎ দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির পদ শূন্য অবস্থায় ফেলে রাখা যাবে না। উপরাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে ভার গ্রহণ করবেন, কিন্তু 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। থাকবে আর্টিকেল নাম্বার 63 ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। আর্টিকেল নাম্বার 63 ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। এবং আর্টিকেল নাম্বার 64 ভারতের উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। আর্টিকেল নাম্বার 64 বলছে ভারতের উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে আসীন হন, অর্থাৎ এক্স অফিসিও চেয়ারম্যান। অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু তার পদাধিকার বলে অটোমেটিক্যালি তিনি রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হিসেবে তার পদ গ্রহণ করবেন। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় যে উপরাষ্ট্রপতি কিন্তু অ্যাকচুয়ালি উপরাষ্ট্রপতির নিজস্ব কোনো কাজ নেই। উপরাষ্ট্রপতির নিজস্ব কোনো কাজ নেই। তার কাজটা হচ্ছে কি? তার কাজটা হচ্ছে তিনি ওই এক্স অফিসিও চেয়ারম্যান, পদাধিকার বলে তিনি যে রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, সেই চেয়ারম্যানশিপ করার জন্য, সেই চেয়ারম্যানের ভূমিকা পালন করার জন্য তিনি স্যালারিটা পান। তিনি উপরাষ্ট্রপতি থাকার জন্য কোনো স্যালারি পান না। ঠিক আছে, উপরাষ্ট্রপতি হিসেবে কার্যগ্রহণ করার ফলে তিনি কোনো স্যালারি পান না। উপরাষ্ট্রপতির কোনো সেরকম কোনো কাজই নেই, সেই জন্য তিনি উপরাষ্ট্রপতি থাকার জন্য কোনো স্যালারি পান না। তিনি ওই রাজ্যসভার চেয়ারম্যান, এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য তিনি স্যালারি পান। ধারায় 76 নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট। 76 নম্বর ধারা বলছে যে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। 76 নম্বর ধারা বলছে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। 76 নম্বর ধারা আর্টিকেল নাম্বার 76 ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসি ভারতীয় পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্ট 79 থেকে 123 এটাই হচ্ছে ভারতীয় পার্লামেন্ট। 79 থেকে 123 এটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের গঠন প্রণালী। এখানে বলা হয়েছে 79 থেকে 1 নম্বর ধারা এবং 81 নম্বর ধারা রাজ্যসভার গঠন প্রণালী। রাজ্যসভার গঠন প্রণালী বলা হয়েছে 80 নম্বর ধারায় আর্টিকেল নাম্বার 80। 80 নম্বর আর্টিকেলে রাজ্যসভার গঠন প্রণালীর কথা বলা হয়েছে। 81 নম্বর ধারায় লোকসভার গঠন প্রণালীর কথা বলা হয়েছে। 81 নম্বর ধারায় লোকসভার গঠন প্রণালী কথা বলা হয়েছে। 88 নম্বর ধারা এটা খুব ইম্পর্টেন্ট। পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখতে পারবেন। আমরা 76 নম্বর ধারায় দেখেছি যে ভারতে অ্যাটর্নি জেনারেল থাকবেন, একজন অ্যাটর্নি জেনারেল থাকার কথা বলা হয়েছে 76 নম্বর ধারায়। আমরা 88 নম্বর ধারায় দেখেছি যে পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখতে পারবেন। এই কোশ্চেনটা বারবার আসে যে অ্যাটর্নি জেনারেল কি পার্লামেন্টের সদস্য? না, পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু তারপরেও অ্যাটর্নি জেনারেল কিন্তু পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন।
89 নম্বর ধারা, রাজ্যসভায় একজন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকবেন। 89 নম্বর ধারা, রাজ্যসভায় একজন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকবেন। লোকসভায় একজন স্পিকার থাকবেন। 93 নম্বর ধারা, লোকসভায় একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার। আর্টিকেল নাম্বার 93, লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার 93 এবং 94এও সেই একই কথা বলা হয়েছে যে 93 এবং 10 নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা, 110 নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ বিল বা মানি বিল যাকে বলে সেইটার কথা বলা হয়েছে। 110 নম্বর ধারায় মানি বিল, কেন্দ্রীয় অর্থ বিল বা মানি বিল বারবার এসছে এটা। 112 নম্বর ধারায় বাজেট, 112 নম্বর ধারায় হচ্ছে বাজেট। 122 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, আর্টিকেল নাম্বারটা মনে রাখার দরকার নেই, কিন্তু এমনি মনে রাখা দরকার যে পার্লামেন্টের কার্যাদি, পার্লামেন্টের যে কার্যাবলী সেগুলো আদালতের এখতিয়ারভুক্ত নয়। খুব ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন আছে। আর্টিকেল নাম্বারটা জানার দরকার নেই, 122 নম্বর আর্টিকেল বলে দিচ্ছি, তবু সেখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে পার্লামেন্টের যে কার্যাবলী, কার্যাদি সমূহ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় নয়। অর্থাৎ পার্লামেন্টে যা হচ্ছে যা ঘটছে সেগুলো আদালতে কখনো চ্যালেঞ্জ করা যায় না।